হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে ঘনবস্তু ও তল এই সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। প্রথমেই ঘনবস্তুর সংজ্ঞা কাকে বলে। যে সকল বস্তু বা পদার্থ স্থান দখল করে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বর্তমান, তাকেই ঘনবস্তু বলে। তোমরা বাস্তবিক জীবনে অনেক ঘনবস্তু দেখেছো। যেমন ধরো একটা ফুটবল, একটা দেশলাই বাক্স, বা একটা লোহার রড ইত্যাদি ইত্যাদি। এর বৈশিষ্ট্য কীরকম দেখো না, ঘনবস্তু ত্রিমাত্রিক, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চ থাকে। যেমন একটা ইট, এর সবই আছে, দৈর্ঘ্য প্রস্থ ভর আছে, উচ্চতা আছে, এর নির্দিষ্ট ভর আছে, এর এক বা একাধিক তল বিদ্যমান। যেমন একটা ইটের 6টা তল, এটা একটা আয়তঘনের মতো। এটা নিরেট বা ফাঁপা দু রকম হতে পারে। যেমন ধরো একটা লোহার বল নিরেট হতে পারে, আবার ধরো একটা ফুটবল ফাঁপা হতে পারে। আমি এবার উদাহরণগুলো বিভিন্ন রকম উদাহরণ দিয়েছি, তোমরা দেখে নাও। ইট, বই, চেয়ার, লুডো ছক্কা, গোলক, শঙ্কু, একটা মোচার ডগা, পেন্সিলের ডগা শঙ্কুর মতো হতে পারে, পেন্সিল, টেবিল, লোহার পাইপ, ফুটবল ইত্যাদি। আরও তোমরা অনেক ব্যবহারিক ক্ষেত্রে উদাহরণ দেখে থাকবে। এবার ঘনবস্তু দেখো দু রকম হতে পারে। একটা হচ্ছে সুষম ঘনবস্তু, একটা হচ্ছে অসম ঘনবস্তু। সুষম মানে কি না, যেসব ঘনবস্তুর আকারে একটা সামঞ্জস্য থাকে। যেমন ধরো বই, লুডো ছক্কা, এই অর্থাৎ নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজ, নির্দিষ্ট আকার আকৃতি থাকে। কিন্তু আবার দেখো একটা পাথর বা একটা ভাঙা ইট বা একটা কাঠের টুকরো, এদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। এদের আমরা বলছি অসম ঘনবস্তু। বুঝলে তাহলে? এবার আমি আসছি বিশেষ কয়েকটি রকম যে ঘনবস্তু আছে তাদের সম্পর্কে একটু আলোচনায় আসছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘন। কাকে বলে না, যে ঘনবস্তু দেখো প্রত্যেক তল আয়তাকার, প্রত্যেক তল তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে, কিন্তু বিপরীত তলের সঙ্গে সমান্তরাল, তাকে আমরা বলবো সমকোণী চৌপল। আর দুটো তলের ছেদ রেখাংশকে ধার বল। আমি একটা যদি উদাহরণ দিয়ে বোঝাই, ধর একটা ইটের মতো শেপ দেখতে, তাহলে দেখো এই তল আর এই তল এরা পরস্পর সমকোণে। এটা আমি একটা দ্বিমাত্রিক তলে আঁকছি, ফলে বোঝাতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা সমকোণ। একইভাবে এই তলের সঙ্গে এই তল সমকোণ, আবার এই তলের সঙ্গে এই তল এরাও হচ্ছে সমকোণ। কিন্তু এই তল আর এই তল এরা কিন্তু সমান্তরাল, যেটা আমি এখানে বলেছি। দেখো বিপরীত তলের সঙ্গে সমান্তরাল, কিন্তু তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে। অর্থাৎ এই তল আর এই তল এরা কিন্তু সমকোণে থাকে, আবার এই তল আর এই তল এরা সমকোণে আছে। প্রত্যেকে পরস্পর সমকোণে থাকবে, কিন্তু বিপরীত তল, এই তল এই তল, বা এই তল এই তল, বা এই সামনের তল আর পিছনের তল, এরা কিন্তু পরস্পর সমান্তরাল থাকে। তাহলে এর শীর্ষবিন্দু কটা দেখো 8টা। কেন 8টা মিলিয়ে নাও। 1 2 3 4, 1 2 3 4, তাহলে মোট 8টা হলো। তল কটা না 6টা। দেখো এই একটা তল, এই একটা তল, দুটো হলো। এই একটা তল, এই সামনের তল, কটা হলো? এই তল আর সামনের তল, কটা হলো? 4টে হলো। আর দুটো তল তোমরা খুঁজে বার করো, তাহলে 1টা 2টো 3টে 4টে। আর একটা তল তোমরা নিজেরা বার করো, এই তল, এই মাথার তলটা আর এই তলটা হলো। তাহলে এইভাবে মোট তোমরা নিজেরাই মিলিয়ে দেখো 6টা তল হবে। আর ধার কটা? 12টা। গুনে দেখো 1 2 3 4, 4টে হলো। নিচে দেখো 5 6 7 8। আর তাহলে এখানে ধরো 4টে হলো, এখানে 4টে হলো, 8টা হলো, এই 4টে হলো, আর এই 4টে হলো। তাহলে মোট 12টা ধার হলো। ওকে, তাহলে তোমরা দেখতে থাকো। আয়তঘন যে তলের উপর দাঁড়িয়ে থাকে তাকে আমরা ভূমি বলি। ভূমি সংলগ্ন বড় বাহুটিকে দৈর্ঘ্য ও ছোটটিকে আমরা বলি প্রস্থ। তৃতীয় বাহুটিকে হচ্ছে উচ্চতা বা বেদ বলে। অর্থাৎ এই যে দেখো, এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, এই হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তাহলে এটা বড় বাহুটাকে বলছি আমরা দৈর্ঘ্য, মেজ বাহুটাকে বলছি প্রস্থ, আর ছোট বাহুটাকে বলছি বেদ বা
উচ্চতা। ওকে, তাহলে এটা আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। তাহলে আয়তক্ষেত্রের এই আয়তক্ষেত্র নয়, আয়ত ঘন সমগ্র তলের ক্ষেত্রফল কি? দেখো 6টা আয়তাকার তলের ক্ষেত্রফল। তাহলে এখানে মোট যে ছবিতে যে 6টা তল আছে তাহলে যে মোট ক্ষেত্রফল সেটাই তাহলে হয়ে যাচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, এবার আমি আসছি ঘনক সম্পর্কে আলোচনায়। দেখো ঘনক তোমরা ব্যবহারিক ক্ষেত্রে দেখেছো, সব থেকে বড় উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। তাহলে দেখো এই যে ছবিটা দেখছো আর এই যে ছবিটা দেখছো, এদের মধ্যে কি পার্থক্য? না, এদের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান। দেখো সেটাই আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ তিনটে মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং অবশ্যই তারা পরস্পর লম্বে অবস্থিত, অর্থাৎ এর সঙ্গে এ লম্ব, এর সঙ্গে এ লম্ব, আবার এর সঙ্গে হচ্ছে এ লম্ব। বুঝলে তাহলে? এবার আমি আসছি চতুস্থলক, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে পিরামিড বলে থাকি। যেসব ঘনবস্তুর 4টি তলে ত্রিভুজাকার তাকে বলছি চতুস্থল। দেখো যেসব তল 4টে হচ্ছে কীরকম, 1, 2, 3 আর একটা 4। তাহলে 4টে তলই হচ্ছে কি হচ্ছে না ত্রিভুজাকার। আর যদি প্রত্যেক এই যে বলেছে 4টি তলে সর্বসম যদি সমবাহু ত্রিভুজ হয় তাকে সুষম চতুষ্ফলক চতুস্থলক বা পিরামিড বলে। পিরামিডটা তোমরা অনেক ক্ষেত্রে দেখেছো, যেমন ধরো মিশরের পিরামিড, বা ব্যবহারিক ক্ষেত্রে তোমরা অনেক ছবিতে দেখে থাকবে। তাহলে চতুস্থলক অনেক সময় আমরা পিরামিডও বলে থাকি, এবং সেটা একটা সুষম সমবাহু ত্রিভুজের মতো, সর্বসম সমবাহু ত্রিভুজের মতো। ওকে, নেক্সট আসছি লম্ব বৃত্তাকার চোঙ বা ব্যালন। কি কাকে বলবো না, যে সব ঘনবস্তু বক্র পৃষ্ঠতল দ্বারা সীমাবদ্ধ কিন্তু প্রান্ততল দুটি সমান্তরাল বৃত্তাকার সমতল তাকে আমরা বলছি লম্ব বৃত্তাকার চোঙ বা ব্যালন। দেখো এই ছবিটা ক্ষেত্রে দেখো এই যে গা, এই যে পুরো যদি আমি গাটা এরকম সেট দিয়ে দিই তাহলে এটা কি হচ্ছে একটা বক্রতল, কিন্তু এই দুটো তল হচ্ছে বৃত্তাকার, যেটা আমরা বলেছি দুটি সমান্তরাল বৃত্তাকার সমতল, মানে এই তল আর এটা সমান্তরাল, পরন্তু এটা হচ্ছে বৃত্তাকার, আর এই গাটা হচ্ছে বক্রতল। ওকে, যেমন ধরো তোমরা দেখেছো যে লোহার পাইপ, রড, তেলের ড্রাম ইত্যাদি ইত্যাদি। বুঝলে তাহলে? এবার দেখো শঙ্কু কাকে বলবো, যে ঘনবস্তুর ভূমি বৃত্তাকার। এই ছবিতে দেখো ভূমি হচ্ছে বৃত্তাকার এবং অবশ্যই সমতল, কিন্তু উপরের অংশ সরু হয়ে বিন্দুতে পরিণত হয় তাকে শঙ্কু বলে। দেখো এই যে উপরের অংশটা ক্রমশই দেখো আস্তে আস্তে সরু হচ্ছে এবং এরা কি হচ্ছে না একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এরকম আকৃতি বিশিষ্ট যে ঘনবস্তু তাকে আমরা বলবো শঙ্কু। তোমরা ব্যবহারিক ক্ষেত্রে দেখেছো, যেমন দেখো মোচার ডগা হতে পারে, বড়ের টোপর হতে পারে, পেন্সিলের অগ্রভাগ হতে পারে, বা এখন অনেক ডট পেনের অগ্রভাগও হতে পারে। তাহলে তোমরা ছবি দেখে একটা ধারণা করতে পারছো। এবার ব্যবহারিক ক্ষেত্রে তোমরা ভেবে দেখো আরও কী কী উদাহরণ হতে পারে, নিশ্চয়ই তোমরা পারবে। এবার আমি আসছি গোলক সম্পর্কে। গোলক কাকে বলবো, যে ঘনবস্তু একটি মাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ তাকে গোলক বলে। যেমন ফুটবল, আমি ছবিটা রাখলাম না, তোমরা ব্যবহারিক ক্ষেত্রে দেখেছো ফুটবল একটা কাঁচের গুলি হতে পারে, ভূগোলের যে গ্লোব ভূগোলক সেটা হতে পারে গ্লোব। তাহলে এগুলো হচ্ছে একটা গোলকের উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি। তোমরা ভেবে দেখো আর কি কি ছবি হতে পারে। এবার আমি আসছি প্রিজম। প্রিজম প্রিজম কি না, বিস্তৃতভাবে যে ঘনবস্তুর দু প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলি বর্গাকার বা আয়তাকার তাকে আমরা প্রিজম বলি। সর্বসম ও সমান্তরাল প্রান্তদ্বয়কে প্রিজমের ভূমি ও অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। যেমন তোমরা পেন্সিল যখন বাজার থেকে কেনো, তখন নতুন যখন কেনো অর্থাৎ না ছোলা অবস্থায় পেন্সিলে তোমরা একটা প্রিজম হিসেবে বিবেচনা করতে পারো, বা পরবর্তীকালে তোমরা যখন যে বিজ্ঞান নিয়ে পড়বে তখন প্রিজম ল্যাবরেটরিতে তোমরা দেখতে পাবে। তাহলে তোমাদের কাছে যে আলোচনা করলাম ঘনবস্তু বিষয়ে, তার সারাংশ হিসাবে তোমরা কয়েকটা জিনিস মনে রাখো। দেখো ঘনবস্তুর নাম আমি লিখে দিয়েছি, যে কটা ঘনবস্তু তোমাদের আলোচনা করেছি
দেখো তার তল সংখ্যা প্রত্যেকটা ক্ষেত্রে কটা হবে, এইভাবে তোমরা সব কটা দেখে নাও। তলের প্রকৃতি, শীর্ষবিন্দু সংখ্যা ও ধার সংখ্যা, প্রত্যেকটা ঘনবস্তুর নাম এখানে লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এবং তার তল সংখ্যা, তলের প্রকৃতি, শীর্ষবিন্দু সংখ্যা এবং ধার সংখ্যা, এগুলো সব লেখা আছে। তোমরা তাহলে ভালো করে দেখে নাও। দেখতে বলে তাহলে এবার তোমরা কেমন বুঝলে, আমি যদি একটা অবজেক্টিভ কিছু প্রশ্ন দিই, তোমরা তাহলে এর প্রশ্নগুলো দেখে নাও, আমি উত্তর করে দিয়েছি, তবু তোমরা মিলিয়ে নাও। যেমন ধরো বলেছে ঘনক একটি বিশেষ ধরনের কি হবে, বেলন হবে, শঙ্কু হবে, আয়তঘন হবে, গোলক হবে। তাহলে আয়তঘন হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা এমসিকিউর অপশান দেওয়া আছে, এবং আমি উত্তরগুলো এখানে দেখো, পরপর দেখে নাও, আমি এখানে করে দিয়েছি। এটা যেমন খুব ভালো প্রশ্ন, লুডোর ছক্কার আকৃতিকেই তোমরা নিশ্চয়ই জানো ঘনক, তাহলে 4টে অপশান থেকে ঘনকটা লিখবে। একইভাবে আয়তঘন এক বিশেষ ধরনের কি হবে না প্রিজম। সুতরাং পরপর দেখো, চোঙের বক্রতল কটি, একটি, দুটি, তিনটি, চারটি, না তোমরা নিশ্চয়ই জানো একটি। তাহলে আজকে তোমাদের কাছে ঘনবস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিলাম, তোমরা আশা করি বুঝলে। এরকম ধরনের অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকে পাবে, এগুলো ভালো করে করো, তাহলে ঘনবস্তু সম্পর্কে তোমাদের একটা মোটামুটি আইডিয়া হবে, তোমরা পরীক্ষাতে আশা করি সফল হবে। সুতরাং এখানে শেষ করলাম, বাই।